আসসালামু আলাইকুম। আমরা প্রফেসর শঙ্কুর যে স্বর্ণপূর্ণি আছে, সেই স্বর্ণপূর্ণির যে লাস্ট যে অংশটা আছে সেই অংশটা পড়ব। ঠিক আছে? তো আমরা কি দেখলাম যে তোমার নরবার্টের সঙ্গে প্রফেসর শঙ্কু গেছে তার বাবাকে সুস্থ করার জন্য। সেখানে কুরফুরস্টেনডামের কাছে একটা পোশাকের দোকানের কাছে সেখানে শঙ্কুর সঙ্গে একজন ভদ্রমহিলার দেখা হয় এবং ভদ্রমহিলা খুব উচ্ছ্বাসিত হন। তার যে সর্দির রোগ আছে সেই সর্দির রোগ এর কথা প্রফেসর শঙ্কুকে জানানো হয় এবং প্রফেসর শঙ্কুকে যে অনুরোধ করা হয় তাকে মিরাকিউরাল অর্থাৎ সর্বরোগনাশক বড়ি দেওয়ার জন্য। ঠিক আছে? তো দেখো তারপর কি বলছে। তোমার নাম কি? নরবার্ট জিজ্ঞাসা করলো। ফ্রয়লাইন স্পিৎজনার অর্থাৎ মিসেস স্পিৎজনার। আমি বললাম, আমি দিতে পারি, কিন্তু একটা শর্তে। আমি যে তোমাকে ওষুধ দিয়েছি সেটা কাউকে বলবে না। এটা কে বলছে? এটা প্রফেসর শঙ্কু উক্ত মহিলাকে বলছে। ঠিক আছে? ভদ্রমহিলা ঘন ঘন মাথা নেড়ে প্রতিজ্ঞা করলেন তিনি কাউকে বলবেন না। অর্থাৎ মহিলা কী করলেন না, ওনাকে প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে, যে কাউকে আমি কথা বলবো না। আমার পকেটে 4টে বড়ি ছিল। প্রফেসর শঙ্কুর পকেটে কটা বড়ি ছিল? 4টে। তার দুটো প্রফেসর স্টাইনারকে দিয়েছে, বাকি দুটো মহিলাকে দিয়ে দিল। অর্থাৎ প্রফেসর শঙ্কুর যে 4টে মিরাকিউরাল নিয়ে এসেছিলো তার মধ্যে দুটো কাকে দিয়েছে? নরবার্ট স্টাইনারকে দিয়েছে, আর দুটো ওই মহিলাকে দিয়েছে। ইয়া বলে ভদ্রমহিলা তার হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট্ট নোটবুক আর পেন্সিল বার করলেন। নরবার্ট তাতে তার বাড়ির ফোন নাম্বারটা লিখে দিলেন এবং কাল যে কোনো একটা সময়ে ফোন করে প্রফেসরকে জানাবেন যে তুমি কেমন আছো। অর্থাৎ নরবার্ট বললেন যে তুমি জানাবে তুমি কেমন আছো। নরবার্টের বাড়ির নাম্বারটা দেওয়া হলো। ভদ্রমহিলা ডাঙ্কে শোয়েন বলে ধন্যবাদ দিতে দিতে ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন। আমরা কুরফুরস্টেনডামেরই একটা রেস্টুরেন্টে ডিনার সারলাম। এখানে আমরা বলতে কার কার কথা বোঝানো হয়েছে? না, প্রফেসর শঙ্কু এবং নরবার্টের কথা বলা হয়েছে। ঠিক আছে? 9টায় বাড়ি ফিরে প্রফেসর স্টাইনারের ঘরে গিয়ে দেখলাম তিনি ঘুমুচ্ছেন। লেনিকে জিজ্ঞাসা করলাম, তোমার বাবা কি এর মধ্যে কোনো কথা বলেছেন? লেনি বলল, আর একবার মার নাম করেছিল আর বললেন আমি আসছি। লেনি অর্থাৎ কি না, নরবার্টের বোন। ঠিক আছে? আর তার মায়ের নাম কি করেছিল না, তার মায়ের নাম হেনা। সে হেনা নাম বলে ডেকেছিল। ঠিক আছে? আমি দীর্ঘশ্বাস ফেলে আমার ঘরে চললাম। হে প্রভু, মিরাকিউরাল যেন ব্যর্থ না হয়। এখানে মিরাকিউরাল যেন ব্যর্থ না হয় বলতে কার অসুখের কথা ভিত্তিতে বলা হচ্ছে? না, তোমার নরবার্ট স্টাইনারের বাবার রোগের কথার ভিত্তিতে বলা হচ্ছে। খাটের পাশে একটা টেবিলের ওপর চকোলেট আর একটা ছোট্ট কার্ডে মেইলি হাতে লেখা গুটেনাট অর্থাৎ গুড নাইট দেখে বুঝলাম মায়ের অভাবে লেনি এই বয়সে পাকা গৃহিণী হয়ে উঠেছে। দিনে ধকল গেছে বলে রাত্রে ঘুমটা ভালোই হলো। গিরিডিতে উঠি 5টায়। এখানে ঘুম ভাঙতে ঘড়ির দিকে চেয়ে দেখি 6টা বাজতে 5। আসলে পালকের বালিশে শুয়ে আরামটা হয়েছে একটু বেশি। অর্থাৎ নরবার্টের বাড়িতে কোন বালিশে শুয়েছিল? পালকের বালিশে। আমি চটপট লেপের তলা থেকে বেরিয়ে মাটিতে পা দিতেই কণ্ঠস্বর কানে এলো, উদাত্ত সুরেলা কণ্ঠ। কিন্তু এ কি? এ যে সংস্কৃত, আর কথাগুলো আমার চেনা। বেদাহ মেতাং পুরুষং মহান্ত মাদিত্য বর্ণাং তমস পরস্তাৎ। অর্থাৎ আমি এই তিমিরাতীত জ্যোতির্ময় মহাপুরুষকে চিনিয়াছি। এই যে উপনিষদের কথা। ঠিক আছে? এই উপনিষদের বিখ্যাত শ্লোকটা এটা কে আবৃত্তি করছেন? না, সম্ভবত এটা কোনো এক ভারতীয়ের বা বাঙালির আবৃত্তি করার কথা, কিন্তু এটা কে আবৃত্তি করছেন? এটা শুনে কি হলো না, প্রফেসর শঙ্কু খুব অবাক হলেন। ছেলেবেলায় বাবাকে আবৃত্তি করতে শুনেছি আর আজও মনে আছে। আমি গায়ে একটা কোট চাপিয়ে নিয়ে কণ্ঠস্বর লক্ষ্য করে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। গলা আসছে প্রফেসরের ঘরের দিকে। তমব বিদাত্তাত্তি মৃত্যুমেতি নানা পন্থা বিদ্যতে হয় নাই। অর্থাৎ কি? এই যে শ্লোকটা এটাকে আবৃত্তি করছে, এই শ্লোকটা আবৃত্তি করছে নরবার্ট স্টাইনারের বাবা। ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, সাধক কেবল তাহাকে জানিয়ে মৃত্যুকে অতিক্রম করে, তদ্ভিন্ন মুক্তিপ্রাপ্তির আর অন্য পথ নেই। প্রফেসরের ঘর খালি। ওই যে ওদিকে দরজা, তার ওদিকে ব্যালকনি। রুদ্ধশ্বাসে দরজা দিয়ে বেরিয়ে দেখি প্রফেসর স্টাইনার ব্যালকনির অপর প্রান্তে আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে ভোরের আকাশের দিকে চেয়ে উপনিষদ আবৃত্তি করছেন।
হয়তো আমার পায়ের আওয়াজে পেয়েই মাঝপথে থেমে গিয়ে আমার দিকে ঘুরে কয়েক মুহূর্তে চেয়ে থেকে যেন একটু অবাক হয়েই প্রশ্ন করলেন, কস্তাম অর্থাৎ সংস্কৃতে কস্তাম কথাটির অর্থ কী? সংস্কৃতে এর অর্থ হলো তুমি কে। আমি জার্মানি উত্তর দিলাম, আমার নাম ত্রিলোকেশ্বর শঙ্কু। ত্রিলোকেশ্বর বিষ্ণু, শিব না সূর্য? আমি জানতাম আমার নাম তিনটেকেই বোঝায়। মৃদু হেসে বললাম, কোনোটেই না। আমি ভারতবর্ষের বিজ্ঞানের অধ্যাপনা করি। আমি একটা আশ্চর্য আয়ুর্বেদিক ওষুধ পেয়েছি যেটা সব রকম ব্যারামেই কাজ করে। লন্ডনে বলে থেমে গেছে। মিরাকুরাল অর্থাৎ কি যে তুমি মিরাকুরালের কথা বলছো? ভদ্রলোক আমাকে বাধা দিয়ে বললেন, আমি তোমার ওষুধে ভালো হয়ে উঠেছি। আমি তাই ভাবছিলাম এই 4 বছর তো দুর্যোগ ছাড়া আর কিছুই জোটেনি আমার কপালে। হঠাৎ ঈশ্বর আমার ওপর এত সদয় হলেন কেন? কিন্তু ত্রিলোকেশ্বর, আমি তো মৃত্যুকে বরণ করে নিয়েছিলাম, কারণ বেঁচে থেকে আমার তো কোনো লাভ নেই। তারপর কি বলছে দেখো, লাভ আছে প্রফেসর স্টাইনার। কাল আপনার ছেলে বলেছিল আপনি ভালো হয়ে উঠলে জার্মানি থেকে সরিয়ে নিয়ে যাবার উপায় সে নিশ্চয়ই বার করবে। তাতে যদি প্রতারণার আশ্রয় নিতে হয় তাতেও ক্ষতি নেই। শঠে সাঠ্যম কথাটার অর্থ আপনি জানেন? এই রাজ্যে এই অন্ধকার যুগে নীতির কথা ভাবলে চলবে না। আপনি বাইরে কোথাও চলে গিয়ে আপনার কাজ আবার শুরু করুন। সৌম্যদর্শন পণ্ডিত যেন আপন মনেই বলে উঠলেন, প্যারিস, আদ্রে আদ্রে ভেরসোয়া। আমার বন্ধু সেই ভারততাত্ত্বিক কতবার বলেছে এখানে চলে এসো, এখানে চলে এসো। বেশ তো, তাই যাবেন আপনি। স্টাইনার উদাস দৃষ্টিতে সবে ওঠা সূর্যের দিকে চেয়ে বললেন, কত কাজ বাকি। এরা কিছুই করতে দেয়নি আমাকে। ভাগ্যের কি পরিহাস! নাৎসি পার্টি যাদের নাম উচ্চারণ করতে মন বিষিয়ে ওঠে তারা স্বস্তিককে করেছে তাদের প্রতীক, সিম্বল, এমব্লেম। সু অর্থাৎ ভালো, অস্থি অর্থাৎ আছে, এই হলো স্বস্তি। আর তার থেকে স্বস্তিক এরা বলে সভাস্টিকা। এর চেয়ে প্রফেসরকে কথা থামাতে হলো। সেই সঙ্গে আমিও তটস্থ। বাড়ির সদর দরজায় ধাক্কা পড়েছে সজোরে, একবার নয় 3 বার। আবার তারা গভীর উৎকণ্ঠার সুরে বললেন, স্টাইনার। বাইরে একটা পায়ের শব্দের সঙ্গে নরবার্ট আর লেনি ব্যালকনিতে ছুটে এলো। বাবাকে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে দুজনের মুখ হাঁ হয়ে গেল। পর মুহূর্তে বিস্ময় কাটিয়ে উঠে নরবার্ট তার বাবাকে হাত ধরে ঘরে টেনে নিয়ে গিয়ে বলল, বিছানাতে শুয়ে পড়ো। এক্ষুনি মুমূর্ষুর অভিনয় করতে হবে। গেস্টাপো আবার এসেছে। এর মধ্যে আর 3 বার দরজায় ধাক্কা পড়েছে। স্টাইনার বিছানায় শোয়া মাত্র লেনি লেপটা তার ওপর টেনে তার চোখ বুজিয়ে মুখ হাঁ করিয়ে দিল। কয়েকখান সি পাপা অর্থাৎ হাঁপ ধরার মতো করে নিঃশ্বাস নাও। অর্থাৎ ওই যে কে এসছে না, গেস্টাপো এসছে। গেস্টাপো হলে নাৎসি পার্টির একজন সদস্য, ঠিক আছে? সে এসছে অর্থাৎ তার বাবাকে এখনও কি করতে হবে? অসুস্থতার ভান করতে হবে। নরবার্ট ঘর থেকে বেরিয়ে গেল, আমি তার পিছনে। দরজায় আবার 3 গুণ জোরে ধাক্কা পড়েছে। সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলতে সশস্ত্র পুলিশ ভেতরে ঢুকে এলো। পর মুহূর্তে নরবার্টের দিক থেকে তার দৃষ্টি আমার দিকে ঘুরে এলো। তারপর ডান হাত প্রসারিত করে ওপর দিকে তুলে বলল, হাইল হিটলার। আমাকে নির্বাক দেখে পুলিশের গলা সপ্তমে চড়ে গেল। হাইল হিটলার! সর্বনাশে সমুৎপন্নে অর্ধং ত্যাজতি পণ্ডিত। অর্ধেক কেন, আমি গোটা আত্মসম্মান ত্যাগ করে ঝামেলা বাঁচানোর জন্য ডান হাত তুলে দিব্যি বাজখাই গলার বললাম, হাইল হিটলার অর্থাৎ কি? সর্বনাশে অর্থাৎ যখন তুমি বিপদে পড়বে তখন আত্মরক্ষার জন্য তুমি যে কোনো উপায় অবলম্বন করতে পারো, ঠিক আছে? তো হাইল হিটলার বলা মানে কি না, আমি হিটলারকে সমর্থন করি। তো এখানে হাইল হিটলার যে কথাটা সকলে বলতে চায় না, এই বিপদের সময় সেই কথাটাও তারা বলতে বাধ্য হলো, ঠিক আছে? প্রফেসর স্টাইনার যখন অভিনয় করছেন তখন আমারই বা করতে আপত্তি কী? পরে জেনেছিলাম ইনি গেস্টাপো নন। গেস্টাপোর কোনো ইউনিফর্ম নেই। ইনি হলেন গেস্টাপোর মাস্তুতো ভাই ব্ল্যাক শার্ট। এবার হাত নামিয়ে ব্ল্যাক শার্ট বললেন, আমার সঙ্গে চলো জলদি, মিটসেল। লোকটা বলে কি? জিজ্ঞাসা করলাম, কোথায়? সেও পরে জানতে পারবে। ভদ্র পোশাক পরে নাও, আর সঙ্গে তোমার যা কিছু আছে সব নিয়ে যাও। বুঝতে পারলাম আমি নিরুপায়, এদের আদেশ মানতেই হবে। বললাম, 5 মিনিট সময় দাও, আমি তৈরি হয়ে আসছি। পোশাক বদলে সুটকেসটার দিকে দৃষ্টি দিতে মনে হলো সন্ডান্সের দেওয়া লুগার অটোমেটিকটা তাতে রয়েছে। জানি এরা আমাকে সার্চ করতে পারে, তাও পিস্তলটা প্যান্টের পকেটে নিয়ে নিলাম। ঘর থেকে যখন বেরোবো তখন নরবার্ট এসে হাজির। তার মুখ ফ্যাকাশে, চোখের কোলে জল চিকচিক করছে। আমায় ক্ষমা করো প্রফেসর। আমি নরবার্টের পিঠে 2 চাপড় মেরে বললাম, ছেলে মানুষই করো না। আমার মনে হয় না এখন এরা
তোমার বাবার ওপর আর অত্যাচার করবে। এবেলা ভেবে স্থির করো তোমরা কি করে পালাবে। আমার সম্বন্ধে একদম ভেবো না, আমার মন মিথ্যা বলে না, এটা আমি আগেও দেখেছি। মন বলছে আমার মৃত্যুর সময় এখনও আসেনি, কাজেই তোমার কর্তব্য তুমি করে যাও। এই দেশে তোমাদের কোনো ভবিষ্যৎ নেই। তোমার বাবা প্যারিসে যেতে চান, তুমি তার ব্যবস্থা করো। মনে রাখো, এই অবস্থায় জাল, জোয়াচুরি, মিথ্যার আশ্রয় নেওয়া কোনোটাই অন্যায় নয়। নরবার্ট রুমাল দিয়ে চোখ মুছে বলল, একটা কথা কি, মিসেস ফিৎজনার এখনই ফোন করেছিলেন, তার সর্দি সেরে গেছে। অর্থাৎ সেই বেড়াতে গিয়ে যে ভদ্রমহিলাকে কি দিয়েছিল না, মিরাকিউরাল দিয়েছিল, সেই ভদ্রমহিলা জানায় যে তার সর্দি ভালো হয়ে গেছে। অর্থাৎ মিরাকিউরাল কি করে না, মিরাকিউরাল সর্দিতে অনবদ্যভাবে কাজ করে। গুড। নরবার্ট ও লেনিকে গুড বাই করে পুলিশের সঙ্গে বেরিয়ে পড়লাম। বাইরে এসে দেখি বাড়ির সামনে এক বিশাল কালো গাড়ি দাঁড়িয়ে আছে। এমন গাড়ি আমি এর আগে দেখিনি, তাই নামটা জিজ্ঞাসা না করে পারলাম না। উত্তর এলো ডাইম মলার। গাড়ির দরজা খুলে আমাকে ঠেলে ঢুকিয়ে দিয়ে আমার পাশেই বসলেন পুলিশ। গাড়ি রওনা দিল, আর একটি মাত্র প্রশ্ন করেছিলাম আর তার জবাব পেয়েছিলাম। আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে পারি কি? কারিন হল। এটা বুঝতে পেরেছিলাম যে আমরা উত্তর দিকে চলেছি। প্রশস্ত আরামদায়ক গাড়ি, মসৃণ রাস্তা। গাড়ি যে চলছে তা প্রায় টেরই পাওয়া যায় না। মিনিট 15 চলার পরেই তন্দ্রা এসে গেল। তখন আবার সজাগ হলাম। তখন দেখলাম বাইরের দৃশ্য একেবারে বদলে গেছে। আমরা শহর ছেড়ে গ্রাম অঞ্চলে চলে এসেছি। গাছপালা, ক্ষেতখামার, কৃষকদের ছোট ছোট কটেজ বাড়ি মিলিয়ে মনোরম দৃশ্য, যার সঙ্গে আমাদের দেশের পল্লীগ্রাম দৃশ্যের কোনো সাদৃশ্য নেই। এতক্ষণ কথা না বলে অস্বস্তি লাগছিল, তাই আমার পার্শ্ববর্তী ভদ্রলোককে আর একটা প্রশ্ন করলাম। আমার নাম তো তুমি নিশ্চয়ই জানো, তোমারটা কি জানতে পারি? উত্তর এলো এরিক ফ্রম। অর্থাৎ সেই লোকটির নাম কি এরিক ফ্রম। এই কথাটা কে বলছে? প্রফেসর শঙ্কু বলছে। এবার বাইরের দৃশ্য বদলে গেল। এখানে গাছপালা অনেক বেশি। খোলা প্রান্তরের বদলে দুপাশে ফলের বাগান। যদিও শীতকাল বলে গাছের পাতা সব ঝরে গেছে। এবার বাঁয়ে একটা দীর্ঘ পাঁচিল পড়লো। কিছু দূর গিয়ে এই পাঁচিলের গায়ে একটা প্রকাণ্ড ফটকের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা ঢুকে গেল। 8 মিনিট ধরে আমরা এগিয়ে চললাম প্রশস্ত নুড়ি ঢালা পথ দিয়ে। কোথায় এলাম? কোনো বাসস্থানের চিহ্ন তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এবার একটা মোড় ঘুরে আমাদের গন্তব্যস্থল চোখে পড়ল। এটা যে একটা প্রাসাদ তাতে সন্দেহ নেই, তবে প্রাচীন নয়, অথবা প্রাচীন হলেও সম্প্রতি যে অনেক সংস্কার হয়েছে সেটা বোঝা যায়। একটা বিস্তীর্ণ বাগান, তাতে ফুলের কেয়ারি, লিলি ফুল, শ্বেতপাথরের মূর্তি সবই আছে। সেই বাগানে 3 দিক ঘিরে প্রাসাদ। তারই একটা বিশাল সদর দরজার সামনে আমাদের গাড়িটা থামলো। আমরা দুজনে গাড়ি থেকে নেমে প্রহরীকে পেরিয়ে দিয়ে সেই দরজার প্রাসাদের ভেতর ঢুকলাম। প্রথমেই পড়লো একটা ঘর, যেটা লম্বায় অন্তত 50 গজ হবেই। ঐশ্বর্যের এমন জলজান্ত নমুনা আমি আর দেখিনি। অর্থাৎ বিশাল ঐশ্বর্যময়ী ঘর, ঠিক আছে। মাথার ওপর বিশাল বিশাল ঝাড় লণ্ঠন, দেয়ালে গিল্টি করা ফ্রেমে বাঁধানো জগৎ বিখ্যাত শিল্পীদের রাখা তেল রঙের ছবি। ঘরের এ প্রান্তে দোতলায় যাবার জন্য প্রশস্ত ঘোরানো সিঁড়ি। এই ঘর পেরিয়ে আমরা আর একটা ঘরে পৌঁছালাম, যেটাকে বলা যেতে পারে রিসেপশন রুম। এখানে বসার জন্য বড় বড় সোফা, কাউচ, ব্যবহারের চেয়ার ছাড়া এক পাশে একটা প্রকাণ্ড টেবিল, যার উপর রয়েছে কাগজপত্র, টেলিফোন, ফুলদানি, জলের ফ্লাস্ক ইত্যাদি। তারপর দেখো কি বলছে। এরিক সোফার দিকে নির্দেশ করে এক কোণে একটা সাদৃশ্য চেয়ারে বসলো। পুরো পারস্য দেশীয় কার্পেটের ওপর দিয়ে নিঃশব্দে এগিয়ে এসে সোফায় বসে নরম গদিতে প্রায় 4 ইঞ্চি ডুবে গেল। এখনও জানি না কী কারণে এখানে আনা হয়েছে। অর্থাৎ প্রফেসর শঙ্কু এখনও বুঝতে পারছেন না যে তাকে কেন এখানে আনা হয়েছে। তবে এটা দেখেছি যে একটা ভিত্তস্থানীয় লোক আমাকে প্রাসাদে ঢুকতে দেখেই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেছে। মিনিট 5 বসার পর প্রাসাদের চতুর্দিক থেকে নানান ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজছে। এমন সময় এরিক হঠাৎ তড়াক করে উঠে দাঁড়িয়ে ডান হাত তুলে হাইল হিটলার বলল, আর সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করলেন ছাই রঙের ডাবল ব্রেস্টেড স্যুট পরা এক বিশালবপু ব্যক্তি। তিনি আমার দিকে এগিয়ে এসে স্প্রেখেন সি ডায়েচ প্রশ্ন করতে আমি বুঝলাম এর ছবি আমি দেখেছি। আমি হ্যাঁ বলতে ভদ্রলোক আরও 2 পা এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে তার দ্বিতীয় প্রশ্ন করলেন, ক্যানেন সি মির, অর্থাৎ তুমি আমাকে চেনো? আমি বললাম, ভারতবর্ষে যারা খবরে কাগজ পড়ে তাদের অধিকাংশ তোমার চেহারার সঙ্গে পরিচিত, হের গোয়েরিং।
হিটলারের পরেই আমার স্থান, পায়চারি শুরু করে বললেন গোয়েরিং। জার্মানির সামরিক শক্তির প্রধান কারণ আমি। জলে, স্থলে, অন্তরিক্ষে জার্মানির তুল্য শক্তিশালী দেশ আর নেই। আমি চুপ করে রইলাম। তুমি এখন কোথায় এসেছো জানো? পায়চারি থামিয়ে আমার দিকে প্রশ্ন করলেন গোয়েরিং। আমি বললাম কারিন হল। কারিন হল কি জানো? মনে হচ্ছে তোমার বাসস্থান। কারিন ছিল আমার প্রথম স্ত্রীর নাম, কারিন ফন কাটসাপ। 1931-এ মৃত্যু হয়। কারিন হল আগে ছিল একটা হান্টিং লজ, এটাকে আমি কিনে নিয়ে একটা প্রাসাদে পরিণত করি। অর্থাৎ এই যে কারিন হলটা, এটা তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে করা, ঠিক আছে? এটা একটা স্মৃতিসৌধ এবং আমার কান্ট্রি হাউস। অদূর ভবিষ্যৎ হবে কারিন হল, অদূর ভবিষ্যতে কারিন হল হবে পৃথিবীর শ্রেষ্ঠ সৌধের মধ্যে একটি। আপাতত কথা শেষ, কিন্তু এটা বুঝতে পারছি যে গোয়ারিং একদৃষ্টে আমার দিকে চেয়ে রয়েছে। এবার যে প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম সেটা গোয়ারিংয়ের গম্ভীর গলায় উচ্চারিত হলো। 17 নম্বর ফ্রিডরিখস্ট্রাসের ওই বর্বর ইহুদি স্টাইনারের বাড়িতে তুমি কি করছিলে? এবার কি না গোয়েরিং যে তার যে প্রতিপক্ষ, তার প্রশ্নে আসছে, তাকে বলছে কি যে তুমি ওর বাড়িতে বা ওনার বাড়িতে কি করছিলে? আমার কয়েক মুহূর্তে ভাবতে হলো সত্যি বলবো না বানিয়ে বলবো। তারপর মনে হলো বানিয়ে বলে হয়তো এখনকার মতো রেহাই পেতে পারি, কিন্তু আসলে কি ঘটেছে সেটা বার করতে এদের দুর্ধর্ষ গুপ্ত পুলিশের সময় লাগবে না। তাই যতটা পারি সাহস সঞ্চয় করে বললাম, পুলিশি অত্যাচার। প্রফেসর স্টাইনারের প্রাণ সংশয় হওয়াতে আমাকে লন্ডন থেকে নিয়ে আসা হয় ওর চিকিৎসার জন্য। মিরাকিউরাল কাজ দিয়েছে? জিজ্ঞাসা করছে। অর্থাৎ ওই যে গোয়েরিং, সেও কিন্তু এই প্রফেসর শঙ্কুর মিরাকিউরাল ওষুধটার কথা জানে। দিয়েছে? গোয়ারিংয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে জাতকে আমরা নির্বংশ করতে চলেছি, তার একজনকে তুমি অনুকম্পা দেখাচ্ছ। ইহুদিরা কি জানো? আমি কিছু বলার আগে গোয়ারিং ইহুদিদের সম্পর্কে 5টা বিশেষণ প্রয়োগ করলো। গ্রাউসাম অর্থাৎ অসভ্য, নিডের অর্থাৎ হীন, গাইতসিক অর্থাৎ লোভী, আর লিস্টিক অর্থাৎ ধূর্ত, আর হচ্ছে কি বেডেন কেনলেস অর্থাৎ বিবেকহীন। আর লোকটার প্রতি আমার অশ্রদ্ধা কমেই বাড়ছিল। এই কথাগুলো শেষ হতেই আমার মাথা গরম হয়ে গেল। আমি বললাম, আমি জাত মানি না, আমি বিজ্ঞানী, একজন ইহুদি বৈজ্ঞানিক, আবার আরাধ্য দেবতা, তার নাম আলবার্ট আইনস্টাইন। অর্থাৎ যে আলবার্ট আইনস্টাইনের কথা আমরা সবাই জানি, কি না একজন বিখ্যাত বৈজ্ঞানিক, সেই আলবার্ট আইনস্টাইনও হচ্ছেন কি একজন ইহুদি। অর্থাৎ জাতের কোনো ভূমিকা এখানে নেই, সেটাই এখানে প্রফেসর শঙ্কু বোঝাতে চেয়েছেন। চোখের সামনে গোয়ারিংয়ের মুখ দেখতে দেখতে লাল হয়ে গেল। তুমি কি ভাবছো স্টাইনার রেহাই পাবে? ভাবছি না, আশা করছি। তোমার আশা আমি পায়ের তলায় গুঁড়িয়ে দিলাম। স্টাইনারের মেয়াদ শুধু আজকের দিনটা। একটি ইহুদিকেও আমরা পার পেতে দেব না। তারাই আমাদের দেশকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছিল। আগাছার মতো তাদের এক একটাকে ধরে ধরে উপড়ে ফেলতে হবে। ইহুদিদের বিরুদ্ধে এই জাতীয় বিদ্বেষ বর্ষণ শুনতে আমার মোটেই ভালো লাগছিল না। আমি একটু কড়াসুরেই বললাম, হের গোয়েরিং, আমাকে এখানে আনার উদ্দেশ্য কি সেটা জানতে পারি? গোয়েরিং যেন কিঞ্চিত অপ্রতিভ হয়ে বলল, বিনা কারণে আনেনি, একটা উদ্দেশ্য ছিল একজন ভারতীয়কে আমার এই কান্ট্রি হাউসটা দেখানো। অর্থাৎ তার যে কারিন হল, সেই কান্ট্রি হাউসটা একজনকে দেখানোর উদ্দেশ্য ছিল, এবং সেটা যে প্রফেসর শঙ্কু সেটাই বলছে। আর কিন্তু সেটা আসল উদ্দেশ্য নয়। তাহলে? গোয়েরিং আমার দিকে কিছুক্ষণ একদৃষ্টে চেয়ে থেকে বলল, আমাকে দেখে আমার স্বাস্থ্য সম্বন্ধে তোমার কি ধারণা হয়? তোমার মতো মোটা লোককে স্বাস্থ্যবান বলা চলে না নিশ্চয়ই। আর তোমার মতো ঘামতে আমি কাউকে দেখিনি। এই 10 মিনিটের মধ্যে তুমি 5 বার রুমাল বার করে মুখ মুছছো। অবশ্য আমি তো ডাক্তার নই, কাজেই তোমার ব্যারামটা কি তা আমি আন্দাজ করতে পারছি না। গোয়ারিং হঠাৎ উত্তেজিত হয়ে সপ্তমে গলা চড়িয়ে বলল, তুমি কি জানো যে এই ঘামের জন্য আমাকে দিনে 8 বার শার্ট বদল করতে হয়? তুমি কি জানো যে আমার ওজন 170 কিলো? ড্রুসে কাকে বলে জানো? ড্রুসে হচ্ছে ইংরাজিতে যাকে বলে গ্ল্যান্ড, বাংলায় গ্রন্থি। এই ড্রুসেই হলো যত নষ্টের গোড়া, বলল গোয়ারিং। সেটা আমার ডাক্তার জানে, কিন্তু নানা রকম চিকিৎসাতেও কোনো ফল দেয়নি। অথচ আমি যে শারীরিক পরিশ্রম করি না তা নয়, আমি হাঁটি, টেনিস খেলি, যদি কারোর সঙ্গে খেলি তাকে বলে দিতে হয় যে বল যেন আমার হাতে নাগালে পড়ে, কারণ আমি দৌড়াতে পারি না। এছাড়া আমি নিয়মিত শিকার করি। অথচ আমি এত পরিশ্রম করি, তাও আমি কি না এরকম
হেভি ওয়েট আমার। এটাই বলতে চাইছে। খাওয়া অতিরিক্ত আহার কিন্তু মোটা হওয়ার একটা বিশেষ কারণ। গোয়ারিং একটুক্ষণ চুপ থেকে বলল, খেতে আমি ভালোবাসি, দিনে 4 বার খাওয়া আমার হয় না। ঘন্টায় ঘন্টায় স্যান্ডউইচ, সসেজ, বিয়ার আনিয়ে খেতে হয়, কিন্তু আমি তো আরও অনেক খাইয়েকে জানি, তারা তো আমার মতো মোটা নয় আর আমার মতো অনবরত ঘামে না। এই অতিরিক্ত চর্বির জন্য কাজের কি অসুবিধা হয় তুমি জানো? আমি কোনো মন্তব্য করলাম না দেখে গোয়ারিং আমার মুখ খুললো। তোমার ওষুধে কি কি অসুখ সারিয়েছ? ক্যান্সার, যক্ষা, উদরি, হাঁপানি, ডায়াবেটিস? তা যদি হয় তাহলে তোমার ওষুধে আমার গ্ল্যান্ডের গোলমাল নিশ্চয়ই সারবে। কটা বড়ি খেতে হয় রুগীকে? সাধারণত 2টো, এবং একবারই খেতে হয়। কদিনে ফল পাওয়া যায়? আমার অভিজ্ঞতায় 24 ঘন্টার বেশি লাগে না। ওষুধ আছে তোমার সঙ্গে? আমার সব কিছুই তো সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছিল। তাহলে আমাকে 2টো দাও, আমি এখনই খাবো। ওষুধ আমি দেবো হের গোয়ারিং, একটা শর্তে। কি? কাল প্রফেসর স্টাইনার তার ছেলে মেয়েকে নিয়ে প্যারিস যাবেন। তুমি যথাস্থানে যেতে আদেশ দাও, তাদের যেন কেউ বাধা না দেয়। এবার গোয়ারিংয়ের মুখ শুধু লাল হলো না, সেই সঙ্গে তার সর্বাঙ্গে কাঁপুনি ধরল। তারপর রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে সে ঘর কাঁপিয়ে তাহলে আমাকে 2টো দাও, আমি এখনই খাবো। ওষুধ আমি দেবো হের গোয়ারিং, তার পরিবর্তে সে কী করতে বলছে না, তোমার গোয়ারিংদেরকে অর্থাৎ নরবার্ট স্টাইনারদেরকে প্যারিস যাবার তোমার ব্যবস্থা করে দিতে বলছে, ঠিক আছে? তারপরে কি বলছে, এর ফলে গোয়ারিংয়ের মুখ কী হয়ে গেল? লাল হয়ে গেল। তারপর রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে সে ঘর কাঁপিয়ে বলে উঠল, 200 বছর ধরে যে জাত পরাধীন হয়ে আছে তাদের একজনের এত বড় আস্পর্ধা! এরিক, আমি এই ব্যক্তিকে এবং এর ব্যাগ শ্বাস করতে চাই। তুমি এর রিভলভার তাক করে রাখো। এরিকের অস্তিত্ব প্রায় ভুলেই গিয়েছিলাম। এবার সে দ্রুত পদে এগিয়ে এসে কোমরের খাপ থেকে রিভলভার বার করে আমার দিকে উঁচিয়ে দাঁড়ালো। এবার গোয়ারিং আমার দিকে এগিয়ে আসতে আসতে আমি হাত তুললাম। হাল্ট হের গোয়ারিং। গোয়ারিং থতমত খেয়ে বলল, মানে? আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম এই অবস্থায় যা বললে কাজ হয় সেটাই বলবো। এ ওষুধ স্বপ্নে পাওয়া ওষুধ হের গোয়ারিং, অকম্পিত কণ্ঠে বললাম আমি। যে গাছ থেকে ওষুধ তৈরি হয় সেটা কোথায় পাওয়া যায় তা আমি স্বপ্নে জেনেছি। এও জেনেছি যে অনিচ্ছা সত্ত্বেও এ ওষুধ প্রয়োগ করলে এতে ফল তো হয়ই না, বরং অনিষ্ট হতে পারে। তুমি কি চাও তোমার 8-এর জায়গায় 12 বার করে 60 বদল করতে হোক? কাজেই রিভলভার দেখিয়ে কোনো ফল হবে না হের গোয়ারিং। তুমি এরিককে যেতে বলো, তারপর আমি বাক্স থেকে ওষুধের শিশি বার করব। তারপর তুমি ফোন করে স্টাইনারের পথে বাধা অপসারণ করবে, আর আমি তোমাকে ওষুধ দেবো। অর্থাৎ কি না, এই যে স্টাইনারদের প্যারিস যাওয়া, এটাকে সে কাজে লাগিয়ে নিতে চাইলো। কোন যুক্তিতে না, সে গোয়ারিংকে ওষুধ দেবে, তার যে এই বারবার ঘাম, তার যে অতিরিক্ত চর্বি, এই সকলের জন্য তাকে মিরাকিউরাল দেবে এবং তার পরিবর্তে সে সব কিছু ব্যবস্থা করে দেবে। আমার কথাগুলো গোয়ারিংয়ের মগজে ঢুকতে খানিকটা সময় নিল। তারপর এরিককে রিভলভার নামাবার জন্য ইশারা করে টেবিল থেকে টেলিফোনটা তুলে বলল, আন্টনকে দাও। এরপরে টেলিফোনে যা কথা হলো তা থেকে বুঝলাম যে আন্টন নামধারী ব্যক্তিটিকে বলা হয়েছে স্টাইনারদের পলায়নের পথে বাধার সৃষ্টি না করতে। টেলিফোন নামিয়ে রেখে গোয়ারিং টেবিলে রাখা ফ্লাস্ক থেকে গ্লাসে জল ঢেলে সেটা হাতে করে আমার সামনে এসে দাঁড়ালো। দাও, তোমার ট্যাবলেট দাও, তবে 2টো নয় 4টে। আমি ব্যাগ খুলে শিশি থেকে 4টে পরিবার করে গোয়ারিংয়ের হাতে দিলাম। গোয়ারিং সেগুলো একবারে গিলে ফেললো। আমি বললাম, এবার আমার ছুটি তো? মোটেই না, জলদ গম্ভীর কণ্ঠে বলল গোয়ারিং। মানে? অত সহজে তুমি ছুটি পাবে না। 2 দিনের মধ্যে যদি দেখি আমি আর ঘামছি না, তাহলে বুঝবো তোমার ওষুধের কাজ আছে। 2 দিনের পর তোমার বডির কেমিক্যাল অ্যানালাইসিস করা হবে। যদি আমি বাধা দিয়ে বললাম, অ্যানালাইসিস লন্ডনেই হয়ে গেছে, তাতে জানা গেছে বড়িতে একটা বিশেষ উপাদান রয়েছে যেটাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। অতএব এবার গোয়ারিং বাধা দিল আমাকে, ব্রিটিশরা নিপাত যাক, আমাদের ল্যাবরেটরির সঙ্গে লন্ডনের ল্যাবরেটরির তুলনা করছো তুমি? যদি এই অচেনা উপাদানকে তোমার ল্যাবরেটরি চিনতে পারে তাহলে কি করবে তুমি? কৃত্রিম উপায়ে বড়ি তৈরি করাবো, তারপর বাজারে ছাড়বো? মোটেই না। এই ওষুধ ব্যবহার করবে শুধু আমাদের পার্টির লোক, যারা পার্টির মাথায় রয়েছে, নানান রোগে ভুগছে। প্রত্যেক বক্তৃতার পর হিটলার রক্তের চাপ মারাত্মকভাবে বেড়ে যায়। গোয়েবেলসের ছেলেবেলায় প্যারালিসিস হয়েছিল, তাই সে খুঁড়িয়ে চলে। পার্টির প্রচার সচিবের পক্ষে সেটা অশোভন। ওকে সোজা হাঁটতে হবে। হিমলারের হিস্টেরিয়া আছে, আর
সে মাথার যন্ত্রণায় ভোগে। কাজেই ল্যাবরেটরির রিপোর্ট যতদিন না আসে ততদিন তোমাকে এখানেই থাকতে হবে। তুমি ব্রেকফাস্ট করে এসেছো? আসলে কি না, তোমার প্রফেসর শঙ্কু গোয়ারিনকে ওষুধ দিয়েছে 4টে, সে খেয়েও নিয়েছে এবং খাওয়ার পরে সে কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে। এই কারণেই যে তার ওষুধের কেমিক্যাল অ্যানালাইসিস হবে। তার পরিপ্রেক্ষিতে প্রফেসর শঙ্কু যখন জানাচ্ছে যে আমার ট্যাবলেটের কেমিক্যাল অ্যানালাইসিস হয়ে গেছে, তো তখন কি করছে না, সে লন্ডনের ল্যাবরেটরিকে ছোট করে নিজের ল্যাবরেটরিকে বড় করছে এবং তার পার্টির সকলকে যে সেই ট্যাবলেট খাওয়াবে কৃত্রিমভাবে কৃত্রিম উপায়ে তৈরি করে, এবং সে পার্টির মান মর্যাদা বা সমৃদ্ধি আরও বাড়াবে। ঠিক আছে, এটাই বলতে চাইছে।